সেই কারণে যদি কোনো রকম কোনো নেগেটিভ কিছু ঘটে থাকে তাহলে আমাদের সেটা মেনে নেওয়া উচিত। কারণ কেউ ভোটার লিস্ট থেকে ভোটার লিস্ট বলছি কেউ নাগরিকত্ব থেকে বাদ যাবে না। আর নাগরিকত্ব পেলে সে ভোটার লিস্টে তার নাম থাকবে, এটা তো স্বাভাবিক ব্যাপার। আমরা তুলব না, সেটা এত তাড়াতাড়ি সম্ভব কী করে হয়? একটা প্রক্রিয়া তো চলছে। 1 কোটি মানুষকে যদি সিটিজেনশিপ দিতে হয় সেটা কি 5 দিনের মধ্যে সম্ভব নাকি? দর্শক বন্ধুরা, পশ্চিমবাংলা থেকে এ পর্যন্ত সিএতে কত আবেদন জমা পড়েছে এবং সেই আবেদনকারীরা কি আগামী 2026 বিধানসভা নির্বাচনের আগে নাগরিকত্ব পেয়ে যাবে বা পেতে পারে, এই মর্মে স্বরাষ্ট্র মন্ত্রকে করা বা স্বরাষ্ট্র দপ্তরে করা আরটিআইয়ের এক জবাবে গতকাল স্বরাষ্ট্র মন্ত্রক স্পষ্ট পরিষ্কার জানিয়ে দিয়েছে পশ্চিমবাংলা থেকে এ পর্যন্ত প্রায় 60,000-এরও বেশি সিএতে আবেদন জমা পড়েছে এবং এত সংখ্যক আবেদনকারীকে এত কম সময়ের মধ্যে নাগরিকত্ব দেওয়া একেবারেই অসম্ভব। অর্থাৎ আগামী 2026 বিধানসভা নির্বাচনের আগে এই পশ্চিমবাংলা থেকে যে সমস্ত মতুয়া সম্প্রদায়ের মানুষজন সিএতে আবেদন করেছিল তারা নাগরিকত্ব পাচ্ছে না বা তাদের নাগরিকত্ব দেয়া কেন্দ্রের পক্ষে সম্ভব হচ্ছে না, তা কিন্তু গতকাল স্বরাষ্ট্র মন্ত্রক স্পষ্ট পরিষ্কার জানিয়ে দিয়েছে। শান্তনু ঠাকুর মার্কা কিছু অপদার্থ মানুষের পরিচয় নিয়ে রাজনীতি এবং ছেলে খেলা করছেন। এখন প্রশ্ন হচ্ছে, এত বড় সংখ্যার মতুয়ারা সিএতে আবেদন করলে এসআইআর শেষের আগে তারা নাগরিকত্ব পাবে না বা তাদেরকে কেন্দ্র নাগরিকত্ব দিতে পারবে না, এটা কি জেনে বুঝে শান্তনু ঠাকুর বা ভারতীয় জনতা পার্টি মতুয়াদেরকে সিএতে আবেদন করতে বলেছিল? কারণ যদি তা না হতো তাহলে এসআইআর সম্পূর্ণ হওয়ার আগে শান্তনু ঠাকুর কিভাবে বলতে পারে যে 50 লক্ষ রোহিঙ্গা তাড়াতে গেলে যদি আমাদের 1 লক্ষ নাম বাদ পড়ে ভোটার তালিকাতে, তা আমাদের মেনে নিতে হবে? ভারতবর্ষের সরকারকে সহযোগিতা করার জন্য আমাকে যদি এসআইআর ঝেলতে হয় তাহলে ঝেলবো না কেন? আজকে 50 লাখ রোহিঙ্গা মুসলমান, বাংলাদেশি মুসলমান, পাকিস্তানি মুসলমান যদি বাদ যায়, তার মধ্যে 1 লাখ যদি আমাদের সমাজের মানুষকে একটু স্টপ থাকতে হয়, ভোট দেওয়ার জন্য বিরতি থাকতে হয়, তাহলে কোনটা লাভ? এখন 50 লক্ষ রোহিঙ্গা কোথায় তা তো শান্তনু ঠাকুর বা ভারতীয় জনতা পার্টি বলতে পারবে, কিন্তু এসআইআর শেষের আগে পশ্চিমবাংলায় এসআইআর শেষের আগে যে এই আবেদনকারী 60,000 মতুয়াদের মধ্যে অন্তত মেরে কেটে কম হলেও 50,000-এরও বেশি মতুয়া নাগরিকত্ব পাবে না বা কেন্দ্র তাদের নাগরিকত্ব দিতে পারবে না, সে খবর কিন্তু শান্তনুবাবু খুব ভালোভাবে জেনে গিয়েছে। আর যে কারণে শান্তনুবাবু বর্তমানে পুরো দায়টায় সুপ্রিম কোর্টের ঘাড়ে চাপানোর চেষ্টা করছে। এখন সিস্টেমেটিক ওয়েতে যদি মতুয়াদের নাম বাদ যায়, সেখানে সুপ্রিম কোর্টও ভার্ডিক্ট দেয়, তো আমাদের কি করার আছে? আমরা দাবি জানাবো যাতে একজনের নামও বাদ না যায়। এখন কমিশন কি করছে? বিজেপি সেটা করে দেবে, টিএমসি সেটা করে দেবে। টিএমসি এত কথা এত বক্তব্য দিচ্ছে, তাহলে কমিশনের কাছে আবেদন করে টিএমসি ঠিক করুক। কিন্তু শান্তনুবাবু টিএমসি তো তাদেরকে সিএতে আবেদন করতে বলেনি, বা সিএ আবেদনের রিসিপ্ট কপি জমা করলে এসআইআর এর ফাইনাল তালিকায় নাম উঠে যাবে, এমনটাও কমিশন বলেনি, বলেছেন আপনারা। সুতরাং এসআইআর এর ফাইনাল তালিকায় যে সমস্ত মতুয়াদের নাম বাদ পড়ে যাবে, যারা সিএতে আবেদন করেছে, তাদের সম্পূর্ণ দায় নিতে হবে আপনাদের, সম্পূর্ণ দায় বর্তাবে আপনাদের ঘাড়ে। আর দ্বিতীয়ত, এসআইআর সম্পূর্ণ হওয়ার পরে যে সংশোধিত ভোটার তালিকা বেরাবে পশ্চিমবাংলাতে, সেই সংশোধিত ভোটার তালিকায় তার বাবার নাম বা তার পরিবারের নাম না থাকার পরেও নাগরিকত্ব পাওয়া সেই সিএ আবেদনকারী মতুয়া কি তার সেই নাগরিকত্বের সার্টিফিকেট দেখিয়ে আগামী দিনে ভোটার তালিকায় নাম তোলার জন্য আবেদন করতে পারবে, বা সেই আবেদন কি নির্বাচন কমিশন গ্রান্টেড বা মঞ্জুর করবে? এমনটা কিন্তু কোনো ক্লারিফিকেশন এখনো পর্যন্ত নির্বাচন কমিশনের পক্ষ থেকে দেয়নি বা দেয়া হয়নি। আর সেই জায়গা থেকে বর্তমানে এই আপনাদের কথায়, ভারতীয় জনতা পার্টির কথায় ও শান্তনু ঠাকুরদের কথায় নেচে যে সমস্ত মতুয়া সম্প্রদায়ের মানুষজন সিএতে আবেদন করেছে, তাদের এই যে এসআইআর গেরোতে নাম বাদ পড়ে গেল, আগামী দিনে পশ্চিমবাংলার ভোটার তালিকায় তাদের নাম ওটা নিয়ে কিন্তু একটা বিরাট ধোঁয়াশা থেকে যাচ্ছে। তোমাকে দায়িত্ব দিয়ে গেলাম। হিন্দুরা এত ভয় পেলে লড়বে কি করে? সত্যি তো শুভেন্দুবাবুর চোখের মুখের অভিব্যক্তিতে স্পষ্ট পরিষ্কার বোঝা যাচ্ছে শুভেন্দুবাবু নার্ভাস হয়ে পড়েছে। কারণ
অভিষেক বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে পা রাখার পর থেকে বা নন্দীগ্রামে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেবাশ্রয় শুরুর পর থেকে কিন্তু ভারতীয় জনতা পার্টি একের পর এক সমবায় নির্বাচনে হেরে যাচ্ছে, একের পর এক পঞ্চায়েত তাদের হাতছাড়া হচ্ছে এবং যেভাবে বর্তমানে নন্দীগ্রামের দিকে দিকে থেকে হিন্দুরা শুভেন্দু অধিকারীর নিষেধাজ্ঞা বা রক্তচক্ষু বা সাম্প্রদায়িক ভয় দেখানিকে উপেক্ষা করে তৃণমূল কংগ্রেসে যোগদান করছে, প্রায় প্রতিদিন কোথাও না কোথাও সেই যোগদানের চিত্র উঠে আসছে। সেই জায়গা থেকে শুভেন্দু অধিকারী কিন্তু বর্তমানে ব্যাপক টেনশনের মধ্যে দিয়ে যাচ্ছে। হ্যাঁ, আবারও একবার এই নন্দীগ্রাম পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের এপিসেন্টার হতে চলেছে। আগামী 2026 বিধানসভা নির্বাচনে লিখে রাখবেন, এই নন্দীগ্রামই হবে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের এপিসেন্টার। আর এই নন্দীগ্রামের লড়াইটা ভারতীয় জনতা পার্টি ভার্সেস তৃণমূল কংগ্রেস নয়, লড়াইটা হবে অভিষেক ভার্সেস শুভেন্দুর মধ্যে। কারণ এই নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী যে 2021 বিধানসভা নির্বাচনে 1956 ভোটে জিতেছিল, আর সেই জয় নিয়ে তিনি যে বিগত 5 বছর ধরে তৃণমূল কংগ্রেসকে বিদ্ধ করে চলেছে, মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি হারিয়েছেন বলে গলার শিরা ফোলাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস চাইছে আগামী 2026 বিধানসভা নির্বাচনে সেই নন্দীগ্রামে এই শুভেন্দু অধিকারীকে হারিয়ে তার মুখ থেকে সেই গলার শিরা ফোলানোটাকে বন্ধ করতে এবং তার সঙ্গে সঙ্গে 2021 বিধানসভা নির্বাচনে যে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে উঠেছিল লোডশেডিং এর তত্ত্ব, সেটাকে এস্টাবলিশ বা প্রতিষ্ঠা করতে। আর বিপরীতে শুভেন্দু অধিকারীও চাইছে দুই মেদিনীপুরকে যেমন বিগত কয়েকটা নির্বাচনে জয়ের মধ্যে দিয়ে অধিকারী গড়ের মিথ স্থাপন করতে পেরেছে, ঠিক একই রকমভাবে নন্দীগ্রামে আরও একবার জিতে নন্দীগ্রাম যে শুভেন্দুর গড় তা প্রমাণ করতে। আর যে কারণে উনি প্রত্যেক দিন পশ্চিমবাংলার যে প্রান্তে থাকুক না কেন সেখান থেকে কিন্তু একবারের জন্য হলেও নন্দীগ্রাম ছুটে যাচ্ছে, এমনকি বৃদ্ধ বাবা, দাদা এবং ভাইপোকেও মাঠে নামিয়েছে। 26-এ শোনা যাচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দাঁড় করাবে, তার পরিবর্তে শুভেন্দু অধিকারী যে আমার নাতির বয়সটা বোধহয় 1 মাস আর কম, তাহলে আমার নাতি নন্দীগ্রামে যা করে তার ধারে কাছেও যেতে পারবে। দেবদীপ অধিকারী অর্থাৎ বিলু হ্যাঁ, বিলু প্রার্থী হতে পারে। যদি বয়স হয়ে থাকে তাহলে হবে, আর যদি বয়স না হয় আমি কি করে বলবো। হ্যাঁ, শুভেন্দু বাবুর ভাইপো অর্থাৎ ওনার দাদার ছেলে লড়বে নন্দীগ্রাম থেকে, জানাচ্ছে শিশির অধিকারী। আর শিশির বাবুর এই ঘোষণার মধ্যে দিয়ে এতদিন পর্যন্ত শুভেন্দু বাবু এই তৃণমূল কংগ্রেসকে পশ্চিমবাংলায় প্রাইভেট লিমিটেড কোম্পানি বা পারিবারিক দল বলে যে ব্যঙ্গমানে বিদ্রুপ করত, বর্তমানে তো তা ওনাদের ঘাড়ে এসে চাপবে। কারণ পশ্চিমবাংলায় ভারতীয় জনতা পার্টিতে যোগদান করার পর থেকে এই অধিকারী পরিবার বা শুভেন্দু বাবুদের পরিবার থেকে যেভাবে একের পর এক সদস্য ভারতীয় জনতা পার্টির কোনো না কোনো নির্বাচন বা কোনো না কোনো পদে জাঁকিয়ে বসেছে, সেই জায়গা থেকে আগামী দিনে পশ্চিমবাংলার ভারতীয় জনতা পার্টি ইকুয়াল টু অধিকারী প্রাইভেট লিমিটেড এই প্রচারের নতুন এজেন্ডা তো তৃণমূল কংগ্রেসের হাতে উঠে আসবে। আমার উপর ছেড়ে দাও, আমি আজকের লোক নই, আমি বাহারগঞ্জ দিয়ে আজকের লোক নই, আমি কবেকার লড়াই করি তোমরা জানো, 25-20 বছর ধরে লড়াই করেছি। সেজন্যই তো আপনার সাথে আছি। আমি আপনাকে বলে বাঁচতে হবে, নইলে ধর্ম পরিবর্তন করতে হবে। आप क्रोनोलॉजी समझ लीजिए। আসলে উনি বুঝে গিয়েছেন যা হওয়ার 2021-এ হয়ে গিয়েছে তা আর আগামী 2026 বিধানসভা নির্বাচনে রিপিট হবে না নন্দীগ্রামে। আর যে কারণে উনি সময় থাকতে নন্দীগ্রাম থেকে কেটে পড়ে অন্য কোথাওতে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা করার ফান্ডায় এখন থেকে বাপকে দিয়ে ভাইপোর নাম প্রস্তাব করাচ্ছে। খুব শিগগিরই একটা কেলেঙ্কারি উদ্ঘাটিত হতে পারে। যদি তা হয় তাহলে আমাদের শুধু 72 কেন 144 ঘন্টার বন্ধ রাখতে হতে পারে। সেটাই, হ্যাঁ, আমি ক্লু পেয়েছি, আমি অপেক্ষা করছি। এটা কিভাবে ডিসক্লোজ করা যায় আমার হাতে সেটা নেই এখনো, একটু সময় লাগবে। আর যদি ডিসক্লোজ না হয় তাহলে আদালতেই দেখা হবে। স্যার, সেটা কি শিক্ষা সংক্রান্ত? না, শিক্ষা সংক্রান্ত নয়। মানে আরো একটা দুর্নীতি ভোটের আগে ফাঁস হবে আপনি বলছেন, ইঙ্গিত দিচ্ছেন। দুর্নীতিটা হয়ে আছে, তার খবর ফাঁস হবে, আপনি সামনে হতে পারে, সেটা আমি এখনই বলতে পারছি না। মাস দুই আগে কেন্দ্রীয় বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য, মাসখানেক আগে চিকেন প্যাটিস কাণ্ড নিয়ে বঙ্গ বিজেপিকে তুলে ধরা, আর কিছুদিন আগে নির্বাচন কমিশনের বিরুদ্ধে তীক্ষ্ণ বাক্যবান। বর্তমানে উনি ভারতীয় জনতা পার্টিতে একেবারে ধোবিঘাটের কুত্তা। আর সেই কারণে উনি দুপাশে দুটো সারমেয়কে দাঁড় করিয়ে বর্তমানে বিপ্লবী সাজার চেষ্টা করছেন। আদতে ওনার কাছে কোনো খবর নেই, কারণ উনি বিচারপতির আসন থেকে নেমে গলায় গেরুয়া বসন দিয়ে ভারতীয় জনতা পার্টির টিকিটে নির্বাচন লড়ার পর থেকে এই পশ্চিমবাংলার মানুষ ওনাকে কেবলমাত্র ধূর্ত শেয়ার আর বদমাইশ বজ্জাত ছাড়া দ্বিতীয় কিছু ভাবে না। এবিপি আনন্দের দয়াতে উনি হাইলাইট হয়েছিলেন। আর সেই মিডিয়ায় ভেসে থাকার যে আনন্দ, সেই মিডিয়ায় ভেসে থাকার যে অভিলাষ, সেই জায়গা থেকে উনি বর্তমানে নামতে পারে না। যে কারণে উনি
দিন কয় পরে পরে সাংবাদিকদের ডেকে 2-4টে বড় বড় বাতেলা মেরে মিডিয়ায় ভেসে থাকার চেষ্টা করে। चुनाव आयोग से जब आरटीआई एप्लीकेशन लगाकर पूछा गया कि आप एसआईआर करने के डिसीजन की फाइल शेयर करें जिससे कि लोग जान सके कि एसआईआर करने का डिसीजन कैसे लिया गया, किसके साथ कंसल्टेशन हुई, किसने निर्णय लिया, तो इलेक्शन कमीशन ने सूचना देने से साफ मना कर दिया। कहा कि ऐसी कोई फाइल इलेक्शन कमीशन में है ही नहीं। यहां तक कि ईसीआई के प्रिंसिपल सेक्रेटरी ने तो आरटीआई एक्ट के तहत लिख दिया कि देश में एसआईआर करने का निर्णय इलेक्शन कमीशन ने लिया ही नहीं। হ্যাঁ, এটাই তো প্রথম থেকে আমরা বলে আসছি, এসআইআর হচ্ছে মোদি শাহকে খুশি করতে, মোদি শাহর ইশারাতে। কারণ 2024 লোকসভা নির্বাচনে মুখ থুবড়ে 304 থেকে 240-এ নেমে আসার পর ভারতীয় জনতা পার্টি ও মোদি শাহ জুটি খুব ভালোভাবে বুঝে গিয়েছিল আগামী 29-এ গদি উল্টাবে। আর সেই কারণে যারা তাদের ভোট দেয় না, সেই সংখ্যালঘু মুসলমান সম্প্রদায়, আদিবাসী, তপশিলি সম্প্রদায়ের নাম কেটে একটা বিজেপি লয়াল রক সলিড হিন্দু ভোটার লিস্ট তৈরি করতে নির্বাচন কমিশনকে দিয়ে সেই কারণে তারা এসআইআর লঞ্চ করেছে। আর যার ফলাফলও তারা হাতে নাতে পেয়েছে বিহার নির্বাচনে। হাজার অ্যান্টি ইনকানভেন্সি থাকার পরেও নীতিশ বিজেপি সরকার আবারও কামব্যাক করেছে আগের থেকে বেশি ক্ষমতা নিয়ে। হ্যাঁ, সেই জায়গা থেকে তারা চাইছে আগামী দিনেও সেটা গোটা পশ্চিমবাংলায় করে তাদের পক্ষে একটা রক সলিড ভোট ব্যাংক দ্বারা ক্ষমতার একটা মাসেল তৈরি করতে। আর যে কারণে গোটা দেশ জুড়ে বর্তমানে এসআইআর শুরু হয়েছে। হ্যাঁ, উত্তরপ্রদেশেও একই খেলা হবে, কিন্তু এই পশ্চিমবঙ্গ এসআইআর যে ঝটকা দিয়েছে, সেই ঝটকা যদি আগামী দিনে বিজেপি রাজনৈতিক দলগুলো গোটা ভারতবর্ষ জুড়ে দিতে পারে, তাহলে আগামী 2029-এ যতই এসআইআর হোক, যতই নির্বাচন কমিশন ব্যালেট আর মোদি শাহ বুলেটের ব্যবস্থা করুক না কেন, গদি উল্টাবেই উল্টাবে। নমস্কার, আজকের প্রতিবেদন এখানে শেষ করলাম। দেখা হচ্ছে আগামী কোনো প্রতিবেদনে। আমাদের প্রতিবেদন সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই জানান আমাদের কমেন্ট সেকশনে। সবাই ভালো থাকবেন।